এই মেয়েটির কাছে একদিন একটা অদ্ভুত ফোন কল আসে। অদ্ভুত বলছি কারণ ফোনটা এসেছিল 1999 সালে তার নিজের বাড়ি থেকেই। তার মানে কোনো এক কারণে সে যোগাযোগ করে ফেলে অতীতের কারো সাথে। এরপর তারা একে অপরের অতীত ও ভবিষ্যৎ জানতে পেরে তা পরিবর্তন করতে শুরু করে। কিন্তু এরপর যে রক্ত হিম করা ঘটনা তার লাইফে শুরু হয় তা তোমরা কল্পনাও করতে পারবে না। শুধু এটাই বলবো যে ভিডিওটি দেখার পরেও এর সাইড ইফেক্ট তোমাকে রাতে ঘুমাতে দেবে না। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া অসাধারণ ফ্যান্টাসি থ্রিলার দ্য কলের কথা। তো আমি সামিয়া আছি তোমাদের সাথে, আর চলো শুরু করি আজকের এই রক্ত হিম করা মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র জেসিকে দেখতে পাই। সে একা একা নির্জন একটি রাস্তা ধরে হাঁটছিল। আসলে সে ভুল করে রেল স্টেশনে নিজের ফোনটা ফেলে এসেছিল। ব্যাপারটি মনে পড়তেই তার মুখে অস্থিরতা দেখা যায়। ঠিক তখনই সেখানে একজন ট্রাক ড্রাইভার এসে হাজির হয়। তার নাম সাংহুন। সে জেসির পূর্ব পরিচিত ছিল, তাই তাকে দেখে জেসি কিছুটা স্বস্তি পায়। সাংহুন তাকে বাড়ি পর্যন্ত লিফট দেয়। বাড়িতে পৌঁছে জেসি সাংহোর ফোন থেকে তার নাম্বারে কল দেয় যদি কেউ ফোনটি পেয়ে থাকে, কিন্তু কেউ ফোনটি রিসিভ করে না। এরপর জেসি ফোনটা সাংহোকে ফেরত দিয়ে দেয়। তখন সাংহো বলে, যেহেতু তোমার ফোন হারিয়ে গেছে চাইলে এই ফোনটা ব্যবহার করতে পারো। কিন্তু জেসি বিনয়ের সঙ্গে বলে, না, লাগবে না, ধন্যবাদ। বাসায় তার একটি টেলিফোন আছে, সেটাই দিয়ে সে কাজ চালিয়ে নেবে। এরপর জেসি বাসায় পৌঁছে টেলিফোন থেকে নিজের নাম্বারে কল দেয়। তখন ফোনটি একজন মহিলা রিসিভ করে। জেসি তখন তার ঠিকানা জানতে চায়। তখন মহিলা বলে, তোমার ফোন ফেরত পেতে হলে আমাকে 5000 ইয়েন দিতে হবে। এই কথা বলেই মহিলা ফোনটি কেটে দেয়। জেসি তখন আবার ফোন দিতে চেষ্টা করে, কিন্তু তখন ফোনটি সুইচ অফ দেখায়। সে হতাশ হয়ে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই টেলিফোনে আরেকটা কল আসে। জেসি ভাবে হয়তো সেই মহিলাই আবার তাকে ফোন করেছে। ফোনের ওপাশ থেকে একজন মেয়ে বলে, তুমি ঠিকই বলেছিলে, আসলে আমার মা একজন পাগল, আর শুধু পাগলই না, বড্ড পাগল। জেসি অবাক হয়ে মেয়েটির নাম ও ঠিকানা জানতে চায়, কিন্তু মেয়েটি কোনো কিছু না বলেই হঠাৎ ফোনটি কেটে দেয়। এরপর জেসি সেই নাম্বারে ফোন দেয়, কিন্তু সেই নাম্বারটি সুইচ অফ দেখায়। স্বাভাবিকভাবেই সে কিছু বুঝে উঠতে পারছিল না আসলে তার সাথে ঠিক কি হচ্ছে। এরপর জেসি হাসপাতালে যায়, যেখানে তার মা ভর্তি ছিলেন। তার মা অনেকদিন ধরেই ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা ক্রমাগতই খারাপ হচ্ছিল। ডাক্তার তাকে জানায় যদি তার মা সুস্থ হতে চায় তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য অনেক টাকা দরকার। জেসি তখন তার মাকে দেখতে যায়। তার মা বলে, তুমি তো মেয়ে, ছোটখাটো একটা চাকরি করো, এত টাকা তুমি কোথায় পাবে? বরং আমার ইন্স্যুরেন্স ভেঙে সেখান থেকে টাকা নিয়ে অপারেশন করাও। তোমার কষ্ট দেখে আমার আর ভালো লাগে না। আরেকটা কথা বলবো, আমি মারা গেলে আমাকে তোমার বাবার পাশে দাফন করো। মৃত্যুর পরের জীবনটা আমি তার সঙ্গে শান্তিতে কাটাতে চাই। তবে জেসি তখন রেগে গিয়ে জবাব দেয়, তুমি আসলে কত নির্লজ্জ, তোমার আদৌ কি কোনো লজ্জাবোধ নেই? তুমি কিভাবে আমার বাবার পাশে নিজের কবর দিতে বলো? তোমার কারণেই আমার বাবা মারা গেছে। আসলে জেসি তার মাকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ সে মনে করে তার মাই তার বাবার মৃত্যুর জন্য দায়ী। কেন সে এমন ভাবছে সেটা আমরা পরে জানতে পারবো। অতঃপর জেসি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে দেখতে পায় আবারও সেই মেয়েটি তাকে কল করেছে। ফোন রিসিভ করলে মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচাও, আমার মা আজ আমাকে মারবে, তুমি দয়া করে আমাকে বাঁচাও। জেসি তখন মেয়েটির নাম জানতে চায়। উত্তরে মেয়েটি বলে, আমার নাম রোজ, আমি পানভেলে রোডে থাকি। জেসি তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় ফোন দিয়েছ? রোজ বলে, আমি তো সাংহুনের দোকানে ফোন দিয়েছি। কেন, এটা সাংহুর দোকান না? জেসি তখন বলে, তুমি ভুল জায়গায় ফোন দিয়েছ, এটা সাংহুনের দোকান না। এরপর মেয়েটি কিছুটা তাড়াহুড়া করেই আবারও ফোন কেটে দেয়। জেসি তখন বাবা মায়ের একটা ছবি দেখে, যেটা কিনা নিচে পড়েছিল। সে ছবিটি দেয়ালে টানানোর জন্য পেরেক মারতে শুরু করে। তবে হঠাৎ সে দেয়ালে কিছু অদ্ভুত অনুভব করে, মনে হয় দেয়ালটার ভিতরে কিছু আছে। সে তখন হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে দেখে সেখানে একটা সিঁড়ি লুকিয়ে আছে। জেসি সিঁড়ি ধরে নিচে নামলে বেসমেন্টে একটা চেয়ারে একটি পুতুল দেখতে পায়, আর পাশেই একটা পুরনো বক্স পড়ে আছে। বক্সের ভেতর থেকে সে 1999 সালের রোজের একটি ডায়েরি দেখতে পায়। ডায়েরিটির মধ্যে তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যা সম্পর্কিত অনেক কিছু লেখা ছিল।
ডায়েরিটি পড়ে জেসি থ হয়ে যায়। ভাবতে থাকে যে রোজ তাকে ফোন দিয়েছিল আসলে সে ২০ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সাল থেকে কি তার সাথে যোগাযোগ করছে। পরের দিন সকালে জেসি সেই ট্রাক ড্রাইভার সাংহোর কাছে যায় এবং রোজ সম্পর্কে জানতে চায়। সাংহো বলে, তোমরা যে বাড়িতে থাকো সেটি আসলে আগে রোজেদের বাড়ি ছিল। তোমার বাবা রোজের বাবার কাছ থেকে ওই বাড়িটি কিনেছিলেন। জেসি আরও জানতে চায় রোজ কি তান্ত্রিক ছিল নাকি জাদুবিদ্যা করত। উত্তরে সাংহুন বলে, আমার জানা মতে রোজ তান্ত্রিক ছিল না, তবে তার মা ম্যারি জাদুবিদ্যা চর্চা করত এবং সে অনেক খারাপ মানুষ ছিল। সেদিন রাতে আবার জেসির ফোনে কল আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রোজ কাঁদতে কাঁদতে বলতে থাকে সে এখন ভীষণ বিপদে আছে। তার মা তাকে আগুনে পুড়িয়ে মারতে যাচ্ছে। তুমি না এলে আমার মা আমাকে মেরেই ফেলবে। এরপর হঠাৎ দৃশ্য পাল্টে যায়। দেখা যায় ১৯৯৯ সালের এক রাত। রোজের মা তাকে পায়ে ধরে টেনে নিচে নিয়ে যাচ্ছে আগুনের দিকে। রোজ প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এক সময় সে মায়ের হাত থেকে আগুনের বাতিটা কেড়ে নিয়ে সিঁড়িতে ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। ঠিক তখনই জেসি সেই সুড়ঙ্গের সিঁড়িতে আগুনের ধোঁয়া দেখতে পায়। সে বুঝতে পারে শুধু রোজের কথাই নয়, সে এখন অতীতের ঘটনাগুলোও দেখতে পাচ্ছে। এরপরের দিন আবার রোজ জেসিকে ফোন করে এবং সে আক্ষেপ নিয়ে বলে, তোমার কাছে আমি কতবার সাহায্য চাইলাম, কিন্তু তুমি একবারও আমাকে বাঁচাতে আসলে না। তখন জেসি তাকে বোঝানোর চেষ্টা করে তারা আসলে এক সময় নেই। রোজ আছে ১৯৯৯ সালে আর সে নিজে আছে ২০১৯ সালে। তাদের মধ্যে অদ্ভুতভাবে সংযোগ হচ্ছে এই পুরনো টেলিফোনের মাধ্যমে। কিন্তু স্বাভাবিকভাবেই রোজ কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না। তখন জেসি বলে, যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আজ রাতের খবরে দেখবে টোকিও বিমানবন্দরে একটা এয়ারক্রাফট দুর্ঘটনার খবর আসবে। যদি সেটা সত্যি হয় তখন অন্তত আমার কথা বিশ্বাস করো। সেই রাতে রোজ তার সৎ মা ম্যারির সঙ্গে খেতে বসে। টিভিতে হঠাৎ টোকিও বিমানবন্দরের সেই বিমান দুর্ঘটনার সংবাদ আসে। সে বুঝতে পারে আসলে জেসি মিথ্যা বলছিল না, সে হয়তো সত্যি ভবিষ্যৎ থেকে কথা বলছে। এই কথা ভাবতে ভাবতেই রোজ চুপ করে বসে থাকে। তবে তাকে খেতে না দেখে ম্যারি রেগে যায় এবং রোজের চুল ধরে টেনে বলে, যদি আমার কথা না শোনো তাহলে তোমাকেও তোমার মায়ের মতোই পাগলাগারদে পাঠিয়ে দেব। সুতরাং বুঝতেই পারছো ম্যারি আসলে রোজের সৎ মা। তার আসল মা মানসিক রোগে আক্রান্ত হয়ে অনেক আগেই হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। রাতের খাওয়ার পর রোজ আবারও জেসিকে ফোন দেয়। সে জানতে চায় ২০ বছর পর পৃথিবী কতটা বদলেছে, কি কি উন্নতি হয়েছে। জেসি তখন একে একে সবকিছু বলতে থাকে আর রোজ বিস্ময়ে শুনতে থাকে। এক পর্যায়ে জেসি বলে, তুমি তো ১৯৯৯ সালে আছো, চাইলে তুমি জানতে পারো ২০১৯ সালে তোমার ভাগ্যে কি আছে। শুরুতে রোজ রাজি হয়, কিন্তু একটু পরেই চুপ করে বলে, না, দরকার নেই। তার মা সব সময় বলে সে পৃথিবীর সবচেয়ে অভয়া মেয়ে। তখন জেসি জিজ্ঞেস করে, তুমি কি তোমার মাকে ঘৃণা করো? রোজ বলে, ম্যারি তার সৎ মা, তিনি সবসময় তাকে অত্যাচার করে আর সে শুধু এই জীবন থেকে মুক্তি চায়। জেসিও তখন তার মনের কষ্টের কথা বলে। সেও তার মাকে খুব ঘৃণা করে। ছোটবেলায় একবার তার বাবা খুব অসুস্থ ছিলেন, তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। একদিন তার মা তাড়াহুড়া করে বাইরে যাওয়ার সময় গ্যাস বন্ধ করতে ভুলে যান আর সেই গ্যাস থেকেই আগুন লেগে তার বাবার মৃত্যু হয়। সেই থেকেই জেসি তার মাকে প্রচণ্ড ঘৃণা করে। এভাবে এক ফোনে দুই ভিন্ন সময়ের দুই মেয়ে নিজেদের দুঃখ কষ্ট আর অভিমান ভাগাভাগি করে নিতে থাকে, যেন এক অলৌকিক বন্ধন তৈরি হয় অতীত আর ভবিষ্যতের মাঝখানে। এর পরের দৃশ্যে দেখা যায় অতীতে জেসির বাবা মা রোজেদের বাড়িতে গেছেন। সেখানে তারা বাড়ি কেনার ব্যাপারে রোজেদের সৎ মায়ের সঙ্গে কথা বলছে। সেই সময় রোজ আবার ফোন দেয় জেসিকে। ফোনটা কানে দিতেই জেসি চমকে যায়। অনেকদিন পর সে তার বাবার গলা শুনতে পায়। এতগুলো দিন পর বাবার কণ্ঠ শুনে জেসির চোখে পানি চলে আসে। সে আবেগে কান্নায় ভেসে পড়ে। রোজ তখন বলে, যদি তুমি চাও আমি অতীতে গিয়ে তোমার বাবাকে বাঁচাতে পারি, তুমি বললে আমি চেষ্টা করব। আসলে রোজ অতীতে থেকে বর্তমান জেসির সঙ্গে কথা বলছিল। একদিন সকালে জেসির মা গ্যাসের চুলা অন করেই তাড়াহুড়া করে বাইরে চলে যায়। অর্থাৎ এটি ছিল সেই দিন যেদিন জেসির বাবা দুর্ঘটনায় মারা যায়। রোজ তখন গোপনে বাড়ির তালা খুলে ভেতরে ঢুকে যায় এবং গ্যাসের চুলা বন্ধ করে দেয়। আর এভাবেই একটুর জন্য বেঁচে যায় জেসির বাবা।
এরপর গল্পটা আবারও বর্তমান সময়ে ফিরে আসে, অর্থাৎ 2019 সালে, যেখানে দেখা যায় জেসির জীবনে একের পর এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করে। হঠাৎ সে তার পুরনো হারিয়ে যাওয়া ফোনটা ফিরে পায়, তার গায়ে থাকা পোশাকও বদলে যায়, এমনকি তার ঘরটাও বদলে গিয়ে খুবই সুন্দর এবং পরিপাটি হয়ে যায়। স্বাভাবিকভাবেই এসব পরিবর্তন দেখে জেসি খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়, তবে বাহিরে এসেই সে যা দেখে তাতে তার চোখে পানি চলে আসে। তার বাবা ঠিক তার সামনে দাঁড়িয়ে ফুলের টবে পানি দিচ্ছে। আজ এতগুলো বছর পর বাবাকে জীবিত দেখে জেসি আবেগে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। এ যেন তার জীবনে এক অলৌকিক মুহূর্ত। বিষয় হলো, এসব পরিবর্তন শুধু জেসির চোখেই ধরা পড়ছিল। তার বাবা মায়ের কাছে সবকিছু আগের মতোই স্বাভাবিক মনে হচ্ছিল। বাবাকে ফিরে পেয়ে জেসি তৎক্ষণাৎ রোজকে ফোন দিয়ে বলে, তোমার জন্যই আমি আমার বাবাকে আবারও ফিরে পেয়েছি। তুমি না থাকলে হয়তো আর কোনোদিনই আমি আমার বাবার মুখটা আর দেখতে পেতাম না। আমি একটা ব্যাপার লক্ষ্য করছি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। এমন করো না প্লিজ, করো সাবস্ক্রাইব করে দাও। তাহলে ইন ফিউচার আমি আশা করি আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদেরকে উপহার দিতে পারবো। কারণ জানোই একজন ক্রিয়েটরের কাছে তাদের অডিয়েন্স কত বেশি মূল্যবান। তোমাদের এক একটি ভালো কমেন্ট, আমার প্রতি তোমাদের ভালোবাসা, এই সব কিছুই আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উদ্বুদ্ধ করে। যাই হোক, ভিডিওর মাঝখানে তাহলে আর বেশি কথা না বলি। জেসির কথাগুলো শুনে রোজ বুঝতে পারে তার একটা বিশেষ ক্ষমতা আছে, সে ভবিষ্যৎকে বদলাতে পারে। কিন্তু এরপর থেকেই জেসি অনেক ব্যস্ত হয়ে পড়ে। আসলে অনেক বছর পর বাবাকে ফিরে পেয়ে সে এখন পরিবারের সঙ্গেই বেশি সময় কাটায়। সে আর আগের মতো রোজের ফোন ধরতে পারে না। রোজ বারবার ফোন দিলেও জেসি আর সাড়া দেয় না। এতে রোজ ভীষণ রেগে যায়, মনে মনে কষ্ট পেতে থাকে। পরের দিন সকালে জেসি যখন ফোন রিসিভ করে তখন রোজ ভীষণ রেগেছিল। প্রথমেই সে গালাগালি করতে শুরু করে, বলে, কতবার তোমাকে ফোন দিয়েছি, তুমি একটিবারের জন্যেও রিসিভ করনি। আমি তোমার জন্য দিনরাত অপেক্ষা করছিলাম। জেসি শান্ত গলায় উত্তর দেয়, আমি অনেকদিন পর বাবাকে কাছে পেয়েছি, সারাক্ষণ তার সঙ্গেই ছিলাম বলে তোমাকে ফোন দিতে পারিনি। তবে তাদের এই কথোপকথনের সময় হঠাৎ রোজের মা পেছন থেকে সব কথা শুনে ফেলে। সে রোজের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং জেসির উদ্দেশ্যে বলে আর কখনো সে যেন রোজকে ফোন না দেয়। এরপর সে রোজকে টেনে বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানে তাকে অনেক মারধর করে, অনেক কষ্ট দেয়। এরপর দিন আবার রোজ কোনোভাবে ফোন পায় এবং জেসিকে ফোন দেয়। জেসি তখন তাকে জানায়, আজ রাতে যদি তুমি ঘুমাও তবে তোমার মা তোমাকে মেরে ফেলবে। এই কথা শুনে রোজ প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক রাতের বেলা জেসির কথাই সত্য হয়ে যায়, তার মা সত্যি রোজকে মারতে আসে। কিন্তু রোজ যেহেতু জানতো তাই সে আগে থেকেই প্রস্তুত ছিল আর পেছন থেকে এক ধরনের ফায়ার এক্সটিংগুইশারের মতো কিছু দিয়ে তার মায়ের মুখে স্প্রে করে দেয়। তার মা সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে। সেই সুযোগে রোজ এমন এক কাণ্ড করে বসে যা আমি নিজেও ভাবিনি। সে তার মাকে খুন করে ফেলে। অনেকদিন পর রোজ এক মুক্তির স্বাদ পায়। পরদিন সে সারা শহর ঘুরে বেড়ায়, নিজের পছন্দের খাবার খায়, যেন বহু বছর পর সে সত্যি মুক্ত বাতাসে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে। পরের দৃশ্যে দেখা যায় এক অদ্ভুত ঘটনা। সাংহুন 1999 সালে রোজেদের বাসায় একটা বক্সে করে স্ট্রবেরি নিয়ে যায়, আর একই সময়ে 2019 সালে জেসিদের বাসায়ও স্ট্রবেরি নিয়ে হাজির হয়। 1999 সালে রোজেদের বাড়িতে যখন সাংহুন পৌঁছয় তখন বাসার ভেতরে কেউ ছিল না। সে ভেতরে ঢুকে ফ্রিজ খুলে স্ট্রবেরি রাখতে যায়, কিন্তু ফ্রিজের দরজা খোলা মাত্রই সে চমকে ওঠে। ভেতরে রোজের মা ম্যারির শরীর টুকরো টুকরো করে রাখা, যেন কারণ নৃশংস হাতে তাকে কেটে রাখা হয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সাংহুন আতঙ্কে কেঁদে ফেলে। অন্যদিকে 2019 সালে জেসির ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করতেই সে শুনতে পায় সাংহুনের আতঙ্কিত কণ্ঠ। সে কাঁদছে আর বলছে, আমাকে মেরো না, আমি তো কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। এই কথা শুনে জেসি ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। সে দৌড়ে নিচে গিয়ে তার বাবা মাকে জিজ্ঞেস করে সাংহুন কোথায়, সে ঠিক আছে তো। তার বাবা মা বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা বলে, সাংহুন তো বহু বছর আগেই মারা গেছে, ও আবার কোথা থেকে আসবে। এই কথা শুনে জেসির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ছুটে যায় সাংহুনের স্ট্রবেরি ফার্মে, কিন্তু সেখানে গিয়ে দেখে ফার্মটা বহুদিন ধরে বন্ধ।
গাছপালায় জঙ্গলের মতো ঢাকা, ধুলা আর ঝোপঝাড়ে বোঝা যায় অনেক বছর কেউ সেখানে পা পর্যন্ত রাখেনি। বাড়ি ফিরে এসে জেসি ইন্টারনেটে সাংহোর সম্পর্কে খোঁজ নিতে থাকে। তখনই সে চমকে যায়, জানতে পারে সাংহোনকে অনেক বছর আগেই হত্যা করা হয়েছে। আর এই খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় রোজের। শুধু সাংহোন নয়, রোজ তার মাকেও খুন করে। অন্যদিকে সেই সময়ে 1999 সালে পুলিশ সাংহোনের খোঁজে রোজেদের বাসায় আসে। তারা রোজকে নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু রোজ পুলিশের কোনো প্রশ্নই সঠিক উত্তর দিতে পারে না। পুলিশ তখন রোজকে সন্দেহ করতে শুরু করে। এরপর রোজ আবারও ফোন দিলে জেসি অনেক রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তুমি সাংহোকে কেন মারলে? ও তোমার কি ক্ষতি করেছিল? সে তো নিরপরাধ ছিল। রোজ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি আবার কাকে খুন করলাম? আমি তো কাউকে খুন করিনি। জেসি তখন তাকে আজ থেকে 20 বছর আগের একটা পত্রিকার নিউজ পড়ে শোনায়, যেখানে লেখা ছিল তার মা এবং সাংহোনকে খুন করার অপরাধে রোজের যাবজ্জীবন হয়েছে। আর সে একজন সিরিয়াল কিলার। সে এর আগেও অনেকগুলো খুন করেছে। তখন রোজ জেসির কাছে জানতে চায়, পুলিশ আমাকে কিভাবে ধরেছিল? এই প্রশ্নে জেসি ভয় পেয়ে যায়। ভাবে এইটা যদি সে রোজকে বলে দেয় তাহলে রোজ অতীতে গিয়ে সকল এভিডেন্স লুকিয়ে ফেলতে পারবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। এই ভয়ে জেসি সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেয়। ফোন কাটার সঙ্গে সঙ্গেই রোজ আবারও ফোন দেয় এবং বলতে থাকে, আমি তোমার বাবাকে বাঁচিয়েছি, এবার তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই শাস্তির হাত থেকে বাঁচাও। কিন্তু জেসি তখনও কোনো কথা না বলেই আবার ফোন কেটে দেয়। রোজ বারবার ফোন দিতে থাকে, কিন্তু জেসি ফোন ধরে না। ঠিক সেই সময় 1999 সালে ছোট্ট জেসি আর তার বাবা রোজেদের বাড়িতে প্রপার্টি কেনার কথা বলতে যায়। তখন রোজ ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জেসির বাবাকে অজ্ঞান করে ফেলে। পরে সে তাকেও মেরে ফেলে আর ছোট্ট জেসিকে হাত পা বেঁধে তার ঘরে আটকে রাখে। এভাবেই আবারও সিন কাট হয়ে গল্পে চলে আসে 2019 সালে। আমরা দেখি জেসি আর তার বাবা গাড়িতে করে কোথাও যেতে দেখা যাচ্ছে, কিন্তু তখনই হঠাৎ আশেপাশের সবকিছু যেন অস্বাভাবিক হয়ে ওঠে। জেসির বাবা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। নিমিষেই তার পাশে থাকা বাবা অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে ভয় পেয়ে জেসি তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় ফিরে এসে সে অবাক হয়ে যায়। বাসাটা যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ঠিক সেই সময় আবারও তার ফোনে একটি কল আসে 1999 সাল থেকে। ফোন ধরার পর রোজ জানায় সে জেসির বাবাকে মেরে ফেলেছে। বলে, তোমাকে কতবার বলেছিলাম আমাকে সাহায্য করো, যদি করতে তাহলে আজকের এই দিনটি তোমাকে দেখতে হতো না। আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, তুমি যদি এবারও আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জেসি তখন বলে, তুমি আমাকে কোনোভাবেই মারতে পারবে না, তোমার যত ক্ষমতা সবই অতীতেই সীমাবদ্ধ, তুমি ভবিষ্যতে এসে আমার কিছুই করতে পারবে না। রোজ তখন হেসে বলে, তুমি এখন আমার সামনেই আছো, সেই ছোট্ট জেসি। সুতরাং আমি তোমাকে 30 মিনিট সময় দিলাম। এই সময়ের মধ্যেই তুমি আমাকে সব ইনফরমেশন দেবে। যদি একটুও এদিক ওদিক হয় তাহলে পরিণতি কি হবে সেটা তুমি ভালো করেই জানো। এরপর জেসি ইন্টারনেটে সার্চ দিয়ে জানতে পারে রোজ যে ছুরি দিয়ে খুন করেছিল সেই ছুরিতেই তার ফিঙ্গারপ্রিন্ট ছিল, আর সেটার সূত্র ধরেই পুলিশ তাকে ধরেছিল। তখন জেসি রোজকে ফোন দেয় এবং তাকে বলে যেন সে সেই ছুরিটি নষ্ট করে ফেলে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সে রোজকে একটা পরিত্যক্ত কারখানায় যেতে বলে, যেখানে সে নিরাপদে থাকবে, পুলিশ তাকে ধরতে পারবে না। কিন্তু আসলে জেসি ভবিষ্যৎ থেকে জানতে পারে সেই কারখানায় গ্যাস বিস্ফোরণে আগুন ধরবে। এই কারণে সে বুদ্ধি করে রোজকে সেখানে পাঠায়। রোজ তখন সেই কারখানায় যায়। কিছুক্ষণ পর বাইরে কুকুরের চেঁচামেচি শুনে সে দেখতে বের হয়, আর সেই মুহূর্তে কারখানায় একটি বিস্ফোরণ ঘটে। দুঃখজনকভাবে রোজ অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। সেখান থেকে বেঁচে ফিরেই রোজ জেসিকে কল দেয়। রোজ বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আমি তোমার বাবাকে বাঁচিয়েছিলাম, আর তুমি আমাকে এরকম প্রতিদান দিলে। তখন সে রেগে গিয়ে অতীতের সেই ছোট্ট জেসির উপর গরম পানি ঢেলে দেয়। অন্যদিকে ভবিষ্যতের জেসিও সেটা অনুভব করতে থাকে এবং যন্ত্রণায় ছটপট করতে থাকে। রোজ তাকে আরও জানায়, তোমার বাবার মৃত্যুর জন্য তোমার মায়ের কোনো দোষ নেই, সে আসলে গ্যাস বন্ধ করে গিয়েছিল, কিন্তু তুমি তখন ছোট ছিলে, তুমি ভুল করে গ্যাস অন করেছিলে, আর সেই গ্যাস থেকেই বিস্ফোরণ হয়েছিল, যার ফলে তোমার বাবার মৃত্যু হয়। এই কথা শোনার পরপরই জেসি প্রচণ্ড ভেঙে পড়ে
সে এতগুলো দিন ধরে তার মাকে ভুল বুঝে কতই না খারাপ ব্যবহার করেছিল। এরপর জেসি সেখান থেকে পুলিশ স্টেশনে যায় এবং রোজের কেসের সকল ইনফরমেশন পুলিশকে দেয়, কিন্তু রোজ অতীতে গিয়ে সকল এভিডেন্স পুড়িয়ে ফেলে এবং পুলিশ তাকে আর ধরতে পারে না। এদিকে অতীতে জেসিকে না পেয়ে তার মা থানায় মিসিং রিপোর্ট করে। অন্যদিকে জেসিদের বাড়ি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। চারিদিকে শুধু বড় বড় ফ্রিজ দেখা যায়, যেখানে রোজ তার শিকারীদের মেরে ফ্রিজে রেখে দিত। তখন জেসি বুঝতে পারে রোজ আসলে তার সাথেই তাদের বাড়িতেই আছে। এদিকে জেসির মা তাকে খুঁজতে পুলিশের সাহায্যে রোজেদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জেসিকে দেখতে পায় না। তখন সে রোজেদের টেলিফোন থেকে জেসির বাবাকে ফোন করে, কিন্তু আশ্চর্যের বিষয় ফোনটি রিসিভ করে জেসি নিজেই। আসলে ওই ফোনে একটা বিশেষত্ব ছিল, এই ফোনে যাকেই ফোন করা হোক না কেন ফোনটা সরাসরি চলে যেত জেসির কাছে। জেসি ফোন রিসিভ করে দ্রুত মাকে সেখান থেকে চলে যেতে বলে, না হলে রোজ তাকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন জেসির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে অতীতে রোজ সেই পুলিশ অফিসারের মাথায় আঘাত করে তাকে সেখানেই হত্যা করে ফেলে। তখন জেসির মা রোজের ফোন নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর ভবিষ্যতে জ্ঞান ফিরে আসার পর জেসিও একই রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। এরপর জেসি ফোন দিয়ে তার মাকে বলে আশেপাশে কোনো ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, যদি থাকে তাহলে সেটা রোজের মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দিও এবং সেখান থেকে পালিয়ে যেও। ঠিক তখনই রোজ সেই ছোট্ট জেসিকে নিয়ে এসে হাজির হয়। সেটা দেখে তার মা দরজা খুলে ফেলে, আর সেই সুযোগে রোজ ছুরি নিয়ে তার মায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে। তখন জেসির মা হাত দিয়ে ছুরির আঘাত ঠেকানোর চেষ্টা করে। অন্যদিকে ভবিষ্যতে রোজ যখন জেসিকে মারতে যায় তখন ধস্তাধস্তির এক পর্যায়ে হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায়। আসলে অতীতে জেসির মা রোজকে হয়তো মেরে ফেলেছিল, তাই বর্তমানে সে অদৃশ্য হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি জেসি পুলিশ স্টেশনে গিয়ে তাদের বাসায় আগে কারা থাকতো সেটা জানতে চায়, কিন্তু পুলিশ স্টেশনে সে কোনো ধরনের ইনফরমেশন পায় না। এরপর জেসি মন খারাপ করে তার বাবার কবরের কাছে যায় এবং সে কাঁদতে থাকে। তবে তখনই পেছন থেকে তার মা আসে। সে মাকে দেখে অনেক আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে এতগুলো দিন তার মাকে ভুল বুঝে আসছিল। এরপর জেসি তার মাকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। সব যেন এক মুহূর্তেই ঠিক হয়ে গেছে, কিন্তু তখনই হঠাৎ করে তার মা তার বাবার মতোই অদৃশ্য হয়ে যায়। আসলে অতীতে রোজ তার মাকেও মেরে ফেলেছে। অন্যদিকে আমরা দেখি রোজ ভবিষ্যতে জেসিকেও আটকে রেখেছে, অর্থাৎ অতীতের রোজ এখন ভবিষ্যতের রোজের সাথে কন্ট্যাক্ট করতে পারছে। এবং আমরা দেখতে পাই অতীতের রোজ আসলে তখন মারা যায়নি, আর সেই ফোনটি যেহেতু ভবিষ্যতের রোজের হাতে চলে গেছে, ফলে সে এখন সহজেই নিজেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবে। এই ক্ষমতা পেয়ে রোজ এখন আগের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এবং এই সিনের মধ্যে দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হলো, সৃষ্টিকর্তা যা করেন তার সবসময়ই আমাদের কল্যাণের জন্যই করেন। আমরা যদি তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টা করি তাহলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। যেমন এখানে জেসি প্রকৃতির নিয়ম ভেঙে তার বাবাকে অতীত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। এর ফলে একজন মানুষকে বাঁচাতে গিয়ে অনেক নিরীহ মানুষকে মরতে হয়েছে। এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছুই করা উচিত নয়, কারণ প্রকৃতি বা সৃষ্টিকর্তার নির্ধারিত পথ থেকে সরে গেলেই বিপদ নেমে আসবে। আমাদের সব সময় মনে রাখা উচিত, হোয়াট এভার গড ডাজ হি ডাজ ফর আওয়ার গুড, ইন্টারফিয়ারিং উইথ হিজ প্ল্যান লিডস টু chaos, ট্রাস্ট হিজ উইজডম কজ হি ক্যান সি এভরিথিং হোয়াট উই কান্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কি করতে হবে তা তো আমি ভিডিওর মাঝখানেই বলে দিয়েছি। তাহলে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।